নমস্কার, এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য এমন কিছু সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলো সত্যি আমাদের ভীষণ যন্ত্রণা দেয়, ভীষণ কষ্ট দেয়, বুঝে উঠতে পারি না কেন হলোই আমার এই সমস্যা আর কি এর সঠিক ট্রিটমেন্ট। এ কারণে বললাম কারণ বহু মানুষ আছেন যারা সত্যি সমস্যা হলে কোনো চিকিৎসকের পরামর্শ নেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরেও যদি রেজাল্ট না পান তখন সেটা কিন্তু ভীষণ প্যাথেটিক। আপনি গেলেন না, উদাসীন, আপনি কোনো ট্রিটমেন্ট করলেন না, আপনি রেজাল্ট পেলেন না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি চিকিৎসকের কাছে গেলেন, আপনি অর্থ খরচা করলেন, মেডিসিন খেলেন, কিন্তু তারপরও আপনি ভালো হলেন না, এটা সত্যি আপনার জন্য এবং আমাদের সকলের জন্য যথেষ্ট কষ্টের বিষয়। ঠিক সেই মানুষগুলোর জন্য বলবো যারা সঠিক ট্রিটমেন্ট পেতে চান, সঠিক সমস্যার সঠিক মেডিসিনের পেয়ে নিজেকে তাড়াতাড়ি ভালো করতে চান, প্রত্যেকের জন্য আমাদের এনবিপি এই বিশেষ অনুষ্ঠান। এনবিপির অনুষ্ঠান মানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধান কিন্তু আপনি পাচ্ছেন, সেটা অস্থির সমস্যা হোক, আপনার যে কোনো ক্রনিক ডিজিজ হোক, সেটা সুগার হোক, প্রেশার হোক, থাইরয়েড হোক, কোলেস্টেরল হোক, তাছাড়া আপনার স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম হতে পারে, আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনি, গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা হতে পারে, মাথার সমস্যা হতে পারে, বা আপনার মানসিক সমস্যা হতে পারে, নেশাগ্রস্ততার সমস্যা হতে পারে, যে কোনো ধরনের নার্ভের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা হতে পারে, এছাড়া ইত্যাদি 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 আরো অনেক সমস্যা হতে পারে। সব ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারে। আর কেন পাচ্ছেন বলুন তো? কারণ এখানে রয়েছেন একগুচ্ছ অভিজ্ঞ সার্টিফাইড চিকিৎসক, আয়ুর্বেদিক অবশ্যই, তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক মেডিসিন, রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, আর এত ভালো কিছু সর্বত্র ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। অর্থাৎ শুধুমাত্র কলকাতা বা হাওড়া নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আনাচে কানাচে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপির চেম্বার, এবং তার পাশাপাশি বর্তমানে ভারতবর্ষও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের গুরুত্বপূর্ণ চেম্বারগুলো। অর্থাৎ জাস্ট বাড়ি থেকে বেরিয়ে দু কদম আপনাকে এগোতে হবে, এবং অবশ্যই ভাবে আপনি পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। আজকেও স্টুডিওতে পেয়ে গিয়েছি এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা ফোন করুন এবং অবশ্যই ম্যাডামের থেকে প্রশ্নের উত্তর জানুন। আর যেহেতু আমরা প্রত্যেকদিনই কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি, বিষয় তো আমাদের তরফ থেকে একটা থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আর্থারাইটিস আমরা দেখে থাকি, তার মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে সোরিয়াটিক আর্থারাইটিস। কেন এই আর্থারাইটিস, কাদের হয় এই আর্থারাইটিস, কি এর সমাধান, কি এর ট্রিটমেন্ট, সবকিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই ম্যাডামের থেকেই প্রথমে শুনবো যে সোরিয়াটিক আর্থারাইটিস কাদের হয়। প্রথমত সোরিয়াটিক আর্থ্রাইটিস আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এটা কোথাও না কোথাও সোরিয়াসিসের সাথে তার একটা তালযোগ রয়েছে। সোরিয়াসিস একটা স্কিন ডিজিজ, এটা আমরা এখন অনেকেই জানি, এ নিয়ে আমরা প্রচুর প্রোগ্রামও করেছি। তো আপনার সোরিয়াসিস যদি আপনার শরীরের মধ্যে অনেক দিন, অনেক মাস, অনেক বছর ধরে যদি আপনার শরীরের মধ্যে থেকে যায়, আনট্রিটেড অবস্থায় হোক বা আপনি ট্রিটমেন্ট করছেন, সাময়িক আপনার ভালো আছে, আবার আপনার একটা সময়ের পরে সেম রকম ভাবে আপনার সোরিয়াসিসের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র আপনার স্কিনকে নয়, আপনার যে অস্থিগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু সেখানে অ্যাটাক করতে পারে। ডাইরেক্ট অস্থিতে আমি বলবো না, আপনার যে অস্থি মজ্জা যেটা রয়েছে সেখানে আপনার অ্যাটাক করতে পারে। আপনার যে আঙুলগুলো রয়েছে হাতের বা পায়ের, সেই আঙুলগুলোর মধ্যে ব্যথা হওয়া বা ফুলে যাওয়া, সেখানে আপনার স্কিনের সমস্যা তো রয়েছে, তারপর আবার সেখানে আপনার আলাদা করে ব্যথা হচ্ছে বা ফুলে যাচ্ছে, এরকম আপনার মধ্যে কিন্তু সিমটমস দেখা দিতে পারে। শুধুমাত্র আঙুলে নয়, আপনার কোমরেও ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠেও ব্যথা হতে পারে। যদি আপনার স্কিনের সমস্যা থাকে যেটা কিনা সোরিয়াসিস, আর তার সাথে যদি আপনার এরকম গা হাত পার মধ্যে ব্যথা আপনার শুরু হয়ে যায়, সেটা কিন্তু আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিসের দিকে কিন্তু আপনার চলে যাচ্ছে। তো তার জন্য আপনার প্রথমত যেটা করতে হবে, সোরিয়াসিসের মতো যদি আপনার রোগ আপনার মধ্যে যদি আসে, তাহলে প্রথমত এটাকে সঠিকভাবে আপনার চিকিৎসা করতে হবে। কোন একটা স্কিনের সমস্যা একদম প্রথম থেকে যদি আপনি চিকিৎসা করান, সেটা আপনার খুব তাড়াতাড়ি আপনার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার ছোট একটা স্কিনের মধ্যে প্যাচ রয়েছে, ইচিং হচ্ছে, আপনি সেটাকে অবহেলা করছেন, অনেক দিন ধরে ওটাকে আপনি ওরকম ভাবেই রেখে দিয়েছেন, সেটা কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার স্কিন তো নষ্ট করবে, তার সাথে সাথে কিন্তু আপনার যে হাড় বা অস্থিমজ্জা যেগুলো সেগুলোকেও নষ্ট করবে। তো স্কিনের প্রবলেমটাকে আগে ঠিক করুন, তাহলে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিসের সমস্যা হবে না। আর যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে গিয়ে থাকে, তারও চিকিৎসা রয়েছে। তার জন্য অবশ্যই দুটো চিকিৎসাকে পাশাপাশি করতে হবে, নয়তো আপনার একটা চিকিৎসা করলে আরেকটা আপনার বেড়ে যেতে পারে। আপনি সোরিয়াসিসের চিকিৎসা করবেন, হয়তো আর্থ্রাইটিসের প্রবলেম বাড়ছে, আর্থ্রাইটিসের আপনি চিকিৎসা করবেন, সোরিয়াসিসের আপনার হয়তো সমস্যা বাড়ছে, এরকম ভাবে সেটাকে আপনাকে সাইমালটেনিয়াসলি আপনাকে কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে।
দুরকম ভাবে তার ট্রিটমেন্ট করা সম্ভব। আপনার সংশোধন আর সংশমন চিকিৎসা, মানে যেটা হচ্ছে আপনার ওরাল মেডিকেশনের মাধ্যমে আর পঞ্চকর্মার মাধ্যমে, যেখানে আপনাকে বডি ডিটক্সিফিকেশন করতে হবে। অবশ্যই সেখানে বডি ডিটক্সিফিকেশনের প্রয়োজন রয়েছে, নয়তো আপনার মেডিসিন গুলো ঠিক করে কাজ করবে না, বা যে টক্সিন গুলো আপনার বডির মধ্যে রয়েছে সেটা না বেরোলে আপনার ব্যথাটাও কমবে না। তো ট্রিটমেন্ট দুরকম ভাবেই রয়েছে, ট্রিটমেন্ট তার রয়েছে সম্ভব ট্রিটমেন্ট, সুস্থ আপনি হতে পারবেন। একদম সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, কিন্তু যেমন একটি সন্তানের সম্বন্ধে বিস্তারিত ভাবে জানতে হলে তার পরিবার, তার মা বাবার সম্বন্ধে জানার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক একই রকম ভাবে যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে আপনি বিস্তারিত ভাবে বুঝে নিতে চান, তাহলে সোরিয়াসিস সম্বন্ধে জানার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, বা একেবারে কি জাম্প মেরে সোরিয়াটিক আর্থ্রাইটিস আমার হতে পারে, নাকি সোরিয়াসিস আগে আমার হতেই হবে তবেই আমার সোরিয়াটিক আর্থ্রাইটিস হবে? এরকম কেসেস দেখা যায় না যে আপনার ডাইরেক্ট সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে। আপনার সোরিয়াসিসের সমস্যা কোথাও না কোথাও কখনো না কখনো আপনার মধ্যে ছিল, যার জন্য আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে। সোরিয়াসিস সেটা অনেক রকমের হতে পারে, আপনার প্ল্যাকিউ সোরিয়াসিস হতে পারে, স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে, প্লান্টার সোরিয়াসিস হতে পারে। এরকম না সারা শরীরে আপনার হবে, কোনোটা পার্টিকুলার জায়গায় আপনার হতে পারে, কোনো পার্টিকুলার একটা সাইডে হতে পারে, কোনো পার্টিকুলার একটা লিম্বস এর মধ্যে আপনার হতে পারে। সেখান থেকেও কিন্তু আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনার সোরিয়াসিস আগে হবে, আপনার ট্রিটমেন্ট যদি ঠিকঠাক না হয় সেখান থেকে কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস হবে। তাহলে ভয়ের জায়গাটা কিন্তু এটাই, আপনার সোরিয়াসিস এর মতন প্রবলেম হলো কিন্তু আপনি বুঝে উঠতে পারলেন না, আপনার সোরিয়াসিস এর মতন প্রবলেম হলো, আপনার ডক্টর আপনাকে ঠিকঠাক মেডিসিন দিতে পারলো না, অর্থাৎ ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারলো না। তার মানে কি হচ্ছে, সোরিয়াসিস তো আপনার কমলোই না, উপরন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস এর দিকে আপনি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। তো আপনি কি এটা চাইবেন? চাইবেন না, কারণ আপনি যেখানে চাইছেন ভালো হতে, যেখানে সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা চাইবো অল্প খরচা করে বেশি বেনিফিট, তো সেখানে আপনি পয়সাও খরচা করছেন, এদিকে আপনার সোরিয়াসিস ভালো হলো না, হয়ে গেল আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস, তাহলে দিশেহারা। আপনি ভাববেন যে তাদের কোনো ট্রিটমেন্ট নেই, এই ভুল সিদ্ধান্তে যাবেন না। যদি আপনাকে কেউ ভালো না করতে পারে, তার মানে এটা আপনি সিদ্ধান্ত রাখতে পারেন না যে এর কোনো ট্রিটমেন্ট নেই। যিনি দিয়েছেন তিনি সঠিক ট্রিটমেন্ট দেননি, আর সঠিক ট্রিটমেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই পৌঁছতে হবে এনবিপি ইউনানি হার্বাল রিসার্চ সেন্টারে। অবশ্যই এনবিপির নাম্বারটা নোট করছেন, কারণ চ্যানেলের নাম্বারে অবশ্যই এখানে ফোন করবেন, এনবিপির নাম্বারে এনবিপিতে যোগাযোগের জন্য ফোন করতে হবে 9830235527 বা 37, এটা এনবিপির নিজস্ব নাম্বার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? ঘাড়ে ব্যথা, মাথায় যন্ত্রণা করে। আচ্ছা বেশ, ম্যাডাম বলছেন। আচ্ছা, আর শুধু কি মাথা ব্যথা করে না মাথা ঘোরায়ও আপনার? ঘাড় ব্যথা আপনার কতদিন ধরে আছে? ঘাড় ব্যথাটা কতদিন ধরে আছে আপনার? বেশ, তো ঘাড়ের নিশ্চয়ই কোনো এক্সরে এখন অব্দি করা হয়নি? বেশ, দেখুন প্রথমত আপনাকে বলবো যে আপনি একটা আপনার ঘাড়ের এক্সরে যদি সম্ভব হয়, ঘাড়ের একটা আপনি ছবি করান। আপনার ঘাড়ের সমস্যা থেকে আপনার মাথা ঘোরা বা মাথা ব্যথা এই দুটোই আপনার হচ্ছে। তো আপনার মেইন প্রবলেম যেখানে সেটা হচ্ছে আপনার ঘাড়ে। আপনার ঘাড়ের হয়তো হাড়গুলো ক্ষয় পেয়ে যাচ্ছে, বা আপনার নার্ভ আপনার হয়তো কম্প্রেসড হয়ে যাচ্ছে, যার জন্য আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, আর সেখান থেকে আপনার মাথা ঘোরা বা আপনার মাথা ব্যথা এই দুটো সমস্যা আসছে। ঘাড় নিচু করে আপনি আপাতত কোনো কাজ করবেন না, বা খুব ভারী জিনিস মাথায় বহন করা বা পিঠে ভারী ব্যাগ নেওয়া, এগুলো আপনি এখন একদমই করবেন না। একটু আপনাকে কেয়ারফুল হতে হবে। 5-6 মাস আপনার সবেমাত্র সমস্যাটা শুরু হয়েছে, এখন থেকে যদি আপনি ঠিকঠাক ভাবে তার চিকিৎসাটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এটা নিয়ে বেশি দিন ভুগতে হবে না। আরেকটা আপনাকে বলবো যে আপনি বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন, নয়তো একদম পাতলা বালিশে আপনি ঘুমোবেন। একটু আপনাকে বলবো যে একটু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আর দেরি করবেন না। যদি কোনো ট্রিটমেন্ট না করে থাকে, এখন কিন্তু আপনাকে ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, নয়তো পরবর্তী সময় এটা কিন্তু শুধুমাত্র ঘাড় নয়, আপনার পিঠে বা কোমরেও কিন্তু আপনার সেই সমস্যাটা রেডিয়েট করতে পারে। একটু আপনাকে বলবো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বার আছে সেটা জেনে নিন, অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। একদম তাই, বারংবার কিন্তু বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার দুটি 9830235527 এবং 37, প্রত্যেকটি চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। এবং তার পাশাপাশি এই সময়টা একটা সুখবর যে বেশিরভাগ চেম্বারে কিন্তু সময় দিচ্ছেন
সংস্থার ডিরেক্টর বি শর্মা। সেক্ষেত্রে যারা ডক্টর বি শর্মার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন যে আপনার এলাকায় পৌঁছচ্ছেন কি তিনি। আর তাছাড়া আমি তো অবশ্যই বলে দেবো আপনাদের জন্য। তবে কয়েকটি নিয়ম আছে, যেমন বেশি বৃষ্টিতে ভিজলে আমাদের ঠান্ডা লাগতে পারে, বেশি খেলে আমাদের পেট খারাপ হতে পারে। তবে সোরাইসিস হওয়ার কারণটা কি, কি বেশি করে ফেললাম, কি বেশি আমার শরীরে হয়ে গেল যার জন্য সোরাইসিস এর মতন সমস্যা হলো, আর সেটা যদি হয়ও তাকে দেখে চিনবো কি করে, কিরম সে দেখতে? সোরিয়াসিসের মধ্যে প্রথমত আপনার কেন হচ্ছে, আপনার ইমিউনিটি পাওয়ার যদি কম হয়, যদি আপনার শরীরের মধ্যে আইজির মাত্রা যদি বেশি থাকে, বা এমন কোনো খাবার বা কোনো জিনিস যেটা আপনার বডিতে অ্যালার্জির সৃষ্টি করছে, সেখান থেকে কিন্তু আপনার সোরিয়াসিস হতে পারে, যেটাকে একটা অটো ইমিউন ডিসঅর্ডারও অনেক সময় বলা হয়ে থাকে। আর এবার সোরিয়াসিস আপনি চিনবেন কি করে? সব স্কিনের প্রবলেমই যে সোরিয়াসিস হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার যদি সোরিয়াসিসের মতো যদি আপনার কোনো স্কিনের ডিজিজ হয়, প্রথমত আপনার ইচিং এর সময় যখন চুলকাচ্ছেন তখন দেখবেন হয়তো সেখান থেকে আপনার স্কিন উঠে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, মাছের আঁশের মতো সেখান থেকে চামড়াগুলো আপনার উঠে যাবে। সিলভার কালারের মানে আপনার রূপোলি রঙের আপনার স্কিনের রংটা, আপনার চামড়ার রংটা হতে পারে। আর সেটা আপনার মানে শেপ কোনো হবে না যে রাউন্ড শেপ হচ্ছে বা কোনো শেপ আকার থাকবে না, ছড়িয়ে যেতে পারে। সেটা আপনার বেশি পরিমাণ দেখা যায় আপনার হাঁটুতে, আপনার কনুইয়ে, আপনার নখে, এইসব জায়গায় কিন্তু বেশি পরিমাণ আপনার সোরিয়াসিসের সমস্যাটা দেখা দেয়। আর এটা হচ্ছে আপনার স্ক্যাল্পে মানে মাথার আপনার মধ্যে কিন্তু আপনার সোরিয়াসিসের যে এই সমস্যাটা বেশি পরিমাণ দেখা দেয়। এক মিনিট। আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলুন। হ্যাঁ, বয়স কত? 32 বছর। কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আপনি তো বুঝতে পারবেন না কারণ আপনি ডক্টর নন, এবং ডক্টর তো নিশ্চয়ই বলতে পারবেন, কিন্তু আপনি ট্রিটমেন্টটা করতে চান কি? অবশ্যই। বেশ, এটা ভালো লাগলো শুনে। তাহলে শুনুন, ম্যাডাম কিছু প্রশ্ন করলে উত্তর দিন। আপনার কি শুধু কাঁধে ব্যথা হচ্ছে না হাত তুলতেও আপনার কষ্ট হচ্ছে? কোনো ভারী কাজ করেন আপনি? কোনো ভারী কাজ করা হয়? ভারী জিনিস তোলা হয়? বেশ, দেখুন প্রথমত আপনার তো একটা আপনার ঘাড়ের এক্সরে করার প্রয়োজন রয়েছে, বা আপনার শোল্ডারের আপনি একটা এক্সরে করান। আপনার বাদিকের কাঁধে আপনার ব্যথা রয়েছে, তো সেদিকে আপনি একটা আপনার ঘাড়ের আর অবশ্যই আপনার শোল্ডারের কাঁধের একটা আপনি এক্সরে করান। আপনার ফ্রোজেন শোল্ডারের সমস্যা হতে পারে, যেহেতু আমি আপনার এক্সাক্ট লোকেশনটা দেখতে পাচ্ছি না যে কোথায় আপনার ব্যথা হচ্ছে সেটা, আর এক্সরে রিপোর্ট আপনার কাছে নেই। একটু আপনাকে বলবো যে একটু আপনার এক্সরে করান। এক্সরে করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন জায়গায় আপনার সমস্যা রয়েছে। আর আপনি দমদম থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের শোভাবাজার চেম্বার বা আমাদের মধ্যমগ্রাম চেম্বার, যে কোনো চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। আর আপনার মাত্র 32 ইয়ার্স আপনি বোধহয় আপনার বললেন আপনার বয়স, তো এখন তো আপনাকে অনেক কাজ করতে হবে, খেলাধুলা করতে হবে, তো এরকম ব্যথা নিয়ে ঘরে বসে থাকলে তো হবে না। একটু যোগাযোগ করুন। আপনার যদি ফ্রোজেন শোল্ডার হয় তারও সমস্যার সমাধান রয়েছে। যদি আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস হয় সেখান থেকে আপনার রেডিয়েটিং পেইন হতে পারে আপনার হাতের দিকে, সেটাও কিন্তু আপনার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একটুখানি আপনাকে বলবো দেরি করবেন না, যেহেতু আপনার অলরেডি অনেকদিন ধরে আপনি এই কষ্টটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, তো একটুখানি আপনি যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে, একবার এসে দেখা করুন। আর আপাতত আপনি ভারী কোনো জিনিস তুলবেন না, বা খুব বেশি প্রেশার যাতে আপনার না পড়ে। আপনার বাদিকের কাঁধে ব্যথা রয়েছে, তো সেদিকে খুব বেশি প্রেশার না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন। একদম। আর এনবিপি প্রত্যেকজন চিকিৎসক সবটা জানেন, সবটা বোঝেন, আপনাদের রোগকে চেনেন, তো এই নিয়ে আমাদের কোনো প্রশ্ন চিহ্ন নেই। আমরা জানি দীর্ঘদিন ধরে এনবিপির সঙ্গে আমরা যুক্ত, যারা অনুষ্ঠান দেখছেন তারা যুক্ত, যারা আসছেন তারা যুক্ত, যারা ভালো হয়ে আনন্দে বাড়ি ফিরে গেছেন তারা যুক্ত। এবার আপনি যদি এখনো প্রশ্ন চিহ্ন নিয়ে ঘুরে বেড়ান, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে রোগকে বাড়াবেন, আপনি পিছিয়ে পড়বেন, আপনি কষ্ট পাবেন, এমন একটা পর্যায়ে হয়তো চলে যাবেন
তখন আপনাকে সুস্থ করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। সে কারণে বলবো বেশি মাথাকে চাপ দিয়ে লাভ নেই, বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। ভেবে নিয়েছি আমার সমস্যার সমাধান একমাত্র এনবিপি চিকিৎসকরা করতে পারে, শুধুমাত্র আমাকে পৌঁছে যেতে হবে। আর পৌঁছে দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে 9830235527 বা 37। নাম্বারগুলো বহুবার বলছি, এরপরে বুঝতে না পারলে কিন্তু খুব অসুবিধার বিষয়। আর চট করে বলবো কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে। পুজোর আগে আগে তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ পুজোটাকে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে। মধ্যমগ্রাম চেম্বারে পৌঁছে যেতে পারেন সোমবার বা শুক্রবার করে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এনবিপির সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন। কলকাতায় যদি যোগাযোগ করতে চান তাহলে এক তো শোভাবাজার চেম্বারে চলে আসুন, ল্যান্সটাউন চেম্বারে চলে আসতে পারেন, খিদিরপুরে চলে আসতে পারেন। হাওড়ার দিক থেকে অনুষ্ঠান দেখলে আপনারা শিবপুর, বালচুগুড়ি বাজার, দাসনগর বা বেলুর চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন। আর দক্ষিণ 24 পরগনার দিক থেকে অনুষ্ঠান দেখলে আমতলা চেম্বারে যোগাযোগ করুন, সেখানেও কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। মেছেদায় কিন্তু চেম্বার আমাদের রয়েছে, তো মেছেদায় আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে গেছেন বা পেয়ে যাবেন অবশ্যই। ম্যাডামও কিন্তু থাকেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, অবশ্যই পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা বহরমপুরে ডক্টর এই হালদারকে। দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে, দিল্লির চেম্বার পুজোর আগেই রয়েছে, যোগাযোগ অবশ্যই করতে পারেন ডক্টর বি শর্মার সাথে। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরের চেম্বারে যোগাযোগ করতে পারেন, বা অনেকে আবার মধ্যমগ্রাম চেম্বারে আসতে পছন্দ করেন, চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার ওদিক থেকে কিন্তু বনগা চেম্বারও ওপেনিং হয়ে গেছে। অনেকে আবার নদিয়ার বন্ধুরা ওই পাশ থেকে বনগাতেও আসতে পারেন, আপনাদের সুবিধা। কৃষ্ণনগর চেম্বারে কিন্তু থেকে যাচ্ছেন ডক্টর এ হালদার, অবশ্যই যোগাযোগ করবেন। গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন বনগাঁতে ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে, মালদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাশাপাশি খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়ি এবং কোচবিহারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অর্থাৎ নর্থ বেঙ্গল একেবারে মালদা থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, কোচবিহার, রায়গঞ্জ, গঙ্গারামপুর, সমস্ত নর্থ বেঙ্গলে কিন্তু পাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে, যিনি সংস্থার ডিরেক্টর। অবশ্যই তাড়াতাড়ি কিন্তু নাম লেখাতে হবে। এদিকে আবার আসানসোলেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে যোগাযোগ করতে পারেন, থাকছেন কিন্তু ডক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছেন আগরতলা চেম্বারে, অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা ম্যাডামকে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরেও ম্যাডামকে পাচ্ছেন অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে। পাশাপাশি নতুন দুটো চেম্বারের কথা একটু বলবো, মুম্বাই এবং ব্যাঙ্গালোর পুজোর পরপরই কিন্তু শুরু হচ্ছে একেবারে অক্টোবর এবং নভেম্বরে। যারা মুম্বাই এবং ব্যাঙ্গালোর থেকে অনুষ্ঠান দেখছেন বা আপনার কাছের মানুষগুলো থাকেন মুম্বাই বা ব্যাঙ্গালোরে, তাদের অবশ্যই জানিয়ে দেবেন, কারণ প্রচুর মানুষ মুম্বাই এবং ব্যাঙ্গালোর থেকে রিকোয়েস্ট করেছিলেন দীর্ঘদিন ধরে। সে কারণেই সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং অবশ্যই সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের তৎপরতায় কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পতাকা উঠছে এবার মুম্বাই এবং ব্যাঙ্গালোরেও। তাই আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে। আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনা করছিলাম আজকে সোরাইসিস বা সোরাইটিক আর্থারাইটিস নিয়ে। সোরাইসিস থেকে হচ্ছে সোরাইটিক আর্থারাইটিস, তার মানে এটা ভবিতব্য মেনে নিতে হবে, নাকি ট্রিটমেন্টের কোথাও খামতি সে কারণে এই রোগটা এতটা বিস্তার লাভ করছে? অবশ্যই আপনার ট্রিটমেন্টের মধ্যে যদি আপনার ফাঁক থেকে যায়, যে আপনি একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য ট্রিটমেন্ট করছেন, তারপর হয়তো আপনি ভাবছেন আপনার সমস্যাটা ঠিক হয়ে গেছে, আপনি সেই ট্রিটমেন্টটাকে বন্ধ করলেন, আবার যদি আপনার মধ্যে সোরিয়াসিসের সমস্যা আসে, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হবে। এমন নয় যে আপনার সোরিয়াসিস হয়েছে তার 2-4 মাসের মধ্যে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস চলে আসবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। কিন্তু যদি আপনার সোরিয়াসিস আপনার 6 মাসের বেশি যদি আপনার মধ্যে থেকে যায়, বা 1 বছর 2 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, সাময়িক ভালো থাকছেন, আবার আপনার সেম ভাবে সোরিয়াসিসের প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা আপনার অনেকটাই বেড়ে যায়। যার জন্য আমরা সবসময় বলি যে আপনার স্কিনের যদি কোনো একটা ছোট সমস্যা হয়, একদম প্রথম থেকে তার সঠিকভাবে চিকিৎসাটা করুন, তাহলে আপনার কিন্তু এর থেকে সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়া বা এক্সিমা থেকে আরো ওটা খারাপ দিকে চলে যাওয়া, আপনার স্কিন ক্যান্সারের মতো রোগও আপনার হতে পারে, এইসব দিকে যাতে আপনার টার্ন না করে, তার জন্য একদম ইনিশিয়াল থেকে আপনাকে কিন্তু চিকিৎসাটা সঠিকভাবে করতে হবে। আপনি ধরুন এরকম কোনো ট্রিটমেন্ট করলেন যেটা আপনাকে সাময়িক আপনাকে হয়তো রিলিফ দিল, কিন্তু সেটা কিন্তু আপনার ট্রিটমেন্টটাকে সম্পূর্ণভাবে কিন্তু আপনার ট্রিটমেন্ট করা হলো না, আপনি ওই সময়টার জন্য হয়তো রিলিফ পাচ্ছেন, আবার কিন্তু আপনার কোনো সিজনে বা কোনো খাবার থেকে কিন্তু সেটা আবার ট্রিগার করতে পারে। তো আপনার কিন্তু একদম নির্মূল হলো না জিনিসটা, হয়তো তখনের জন্য আপনি ভালো আছেন, জিনিসটাকে আপনাকে ঠিকভাবে নির্মূল করতে হবে, তবে গিয়ে আপনার এই সমস্যাটা আরেকবার ঘুরে আসতে পারে।
আর যেটা কিন্তু একদম হচ্ছে এনবিপি তে, তাই তো? আর সে কারণে কিন্তু এনবিপি তে যারা সোরাইসিস বা সোরাইটিক আর্থ্রাইটিস বা যে কোনো সমস্যার জন্য ট্রিটমেন্টে আছেন তারা কিন্তু স্যাটিসফাই। তারা বলছেন হ্যাঁ এসেছি আর অবশ্যই সম্পূর্ণ ভালো হয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। কোথা থেকে? আচ্ছা বলুন কি সমস্যা? আচ্ছা বয়স কত আপনার? বয়স কত আপনার? 44 বছর। আর কোন শারীরিক সমস্যা আছে? ম্যাডামকে বলুন। আচ্ছা এটা একটা বড় সমস্যা। আচ্ছা আপনার স্টুলটা কি ক্লিয়ার হয় প্রত্যেকদিন? আচ্ছা দেখুন আপনার যদি স্টুল যদি আপনার রেগুলার ক্লিয়ার হয় তাহলে আপনার খাবার হজমও ঠিকঠাক হবে, খিদেও ঠিকঠাক পাবে, এটা বেসিক একটা সেন্স। এবার যদি আপনার যদি সেরকমটা না হয় যে আপনার খাবার আপনি অল্প খেলে আপনার মনে হচ্ছে যে আপনার পেট ভরে যাচ্ছে বা পেট ভারী হয়ে যাচ্ছে বা আপনার খিদে পাচ্ছে না, খাবার রুচি নেই, সেটা কিন্তু আপনার ইনডাইজেশনের জন্য হচ্ছে। যদি অতিরিক্ত পরিমাণ গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে আপনার মধ্যে বা হাইপার অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কিন্তু এই প্রবলেমস গুলো আপনার মধ্যে আসতে পারে। আপনাকে বলবো যে আজকে থেকে এখন থেকেই চেষ্টা করুন ঈষদুষ্ণ একটু গরম জল খাওয়ার, বাইরের খাওয়া দাওয়াটাকে আপনি একদম অ্যাভয়েড করুন। প্রত্যেক দিন আপনি কোনো না কোনো একটা ফল খাবেন, আপনি যে খাওয়া দাওয়া করছেন তার মধ্যে একটা ফল আপনি অবশ্যই ইনক্লুড করুন। আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় একটু নিজের জন্য বার করুন, ওই সময়টায় আপনি একটু দৌড়ানো, হাঁটা, যোগা, প্রাণায়াম, ব্যায়াম যেটাই আপনি করতে পারেন সেটা আপনি একটু করবেন। এইটুকু আপনি এখন আজকে থেকেই শুরু করুন। আর আপনাকে বলবো যে আপনি যদি এই সমস্যাগুলো নিয়ে যদি আপনি আর বেশি দিন কষ্ট না পেতে চান বা এগুলোকে পুষে রাখতে না চান তাহলে আপনাকে বলবো একটুখানি হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন। যে চেম্বারটা আপনার জন্য কাছাকাছি হতে পারে, আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছে রয়েছে সেখানে আপনি একবার এসে একটু দেখা করুন। আজকে যেরকম আপনি ফোন করে বললেন আপনার প্রবলেমের কথা, নেক্সট আবার একটা ফোন করে আপনি বলবেন যে আপনি কতটা ভালো আছেন। একদম। আর এটা কিন্তু সত্যি বারংবার কিন্তু ম্যাডাম হোক স্যার হোক বারবার কিন্তু বলেছেন যে পেটের সমস্যা কি নিয়েও কেন বসে আছেন, এটা তো বেশি দিন লাগে না ভালো করতে, এবং পেট কিন্তু খুব বড় একটা জায়গা, একে ভালো রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আমরা আজকে সোরাইসিস বা সোরাইটিক আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। একটা ছোট্ট কথা অবশ্যই বারংবার তোলা উচিত এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে সোরাইসিস দেখতে হয়তো খারাপ, রোগটাকে দেখলে আমাদের একটু অস্থির হতে পারে, আমাদের মনে হতে পারে বাবা এটা আবার কি রোগ, কিন্তু এটা ছোঁয়াচে নয়, তাই তো ম্যাডাম? একদমই নয়, ছোঁয়াচে নয়। আর যেটা আপনি একটা কথা বললেন যে হ্যাঁ সেটা দেখতে খারাপ, অনেকে কিন্তু এর থেকে একটা মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে চলে যায় বা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। চিন্তার কোনো কারণ নেই, আপনার একটা রোগ হয়েছে, স্কিনের সমস্যা হয়েছে, আপনি ট্রিটমেন্ট করবেন, আপনি ভালো হয়ে যাবেন। এবার যদি আপনি এটাকে নিয়ে যদি আপনি বসে থাকেন বা এখানে ওখানে ছোটাছুটি করছেন ট্রিটমেন্টের জন্য কিন্তু ভালো হচ্ছে না, ওইসব জায়গায় আপনি টাইম ওয়েস্ট করবেন না, সময়টাকে আপনি কাজে লাগান, ঠিকভাবে চিকিৎসা করুন। তার জন্য প্রপার যা আপনার ট্রিটমেন্ট প্রয়োজন, ইনভেস্টিগেশন প্রয়োজন, মেডিকেশন প্রয়োজন, সেই জায়গাটায় আপনি কাজ করুন, তাহলে আপনাকে বেশি দিন এই জিনিসটাকে নিয়ে টলারেট করতে হবে না। সোরিয়াসিসের আমাদের প্রচুর পেশেন্ট রয়েছে, সোরিয়াটিক আর্থ্রাইটিসেরও পেশেন্ট রয়েছে, ইভেন আমি আজকেই দেখে এসেছি, যার জন্য আমি এই টপিকটা নিয়ে আজকে ভাবলাম একটু আলোচনা করা যাক। তো এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছুই নেই। আপনি যত বেশি এটা নিয়ে টেনসড বা ডিপ্রেসড হবেন ততই সেটা আপনার বডিকে বেশি এফেক্ট করবে, আপনার ব্যাড এফেক্ট করবে আপনার বডির মধ্যে। তো তার জন্য এমনি আপনি দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন। যদিও আপনার সোরিয়াসিস হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, সেটা আপনার অবশ্যই ঠিক হবে, চাহে সেটা আপনার যেই পর্যায়ে থাকুক। যদি আপনার একদম 6 মাসের রোগ হয় সেটাও সারবে, 6 বছরের হলেও সারবে। বা এটা কিন্তু অনেকটা আমাদের নিশ্চিন্ত করলো। তবে দুশ্চিন্তা করবেন না, ম্যাডাম এটা বললো। অনেক ক্ষেত্রে আমরা দুশ্চিন্তা না করতে চাইলেও আমার আশেপাশের লোকরা আমাকে দুশ্চিন্তা করতে বাধ্য করায় যে তোমার সোরিয়াসিস হয়েছে, এটা তো ভীষণ দুশ্চিন্তার ব্যাপার। তাই আপনার অফিসে, আপনার পাড়ায়, আপনার বাড়িতে, আপনার বন্ধু মহলে যদি কারো সোরিয়াসিস হয় তাকে সরিয়ে দেবেন না, তাকে দেখে নাক কোঁচকাবেন না। হ্যাঁ বলছি না যে সবসময় তার হাতটা আপনি শক্ত করে ধরে থাকুন, দরকার নেই, কিন্তু তাকে এমন কিছু ব্যবহার তার সাথে করবেন না যে সে কষ্ট পায় বা তার মনে হয় যে আমি সকলের থেকে আলাদা হয়ে গেলাম। তাহলে কিন্তু সত্যি আপনার বন্ধুর বা আপনার কাছের মানুষটার রোগটা বাড়তে পারে। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? অজয় মাইতি। বলুন অজয় বাবু, কি প্রবলেম? আমার বাবার জন্য প্রশ্নটা আছে। আমার বাবার বয়স হচ্ছে 72 বছর। বেশ। হাঁটুর প্রবলেম, আর কিছু খাবার খেলেও হজম হচ্ছে না, পায়খানা 3 দিন হচ্ছে না, আবার যখন হচ্ছে
দেখিয়েছেন? হাঁটুর তো অনেক বড় সমস্যা বুঝতে পারলাম। তো কি ধরা পড়েছে ম্যাডামকে বলুন। আচ্ছা, তো ওনার হাড় ক্ষয় পাচ্ছে বা ওনার হাড়গুলো একসাথে জুড়ে যাচ্ছে, সেখানে আপনার ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওনার হাঁটুর সমস্যা যেটা রয়েছে সেটাকে অস্টিও আর্থ্রাইটিস বলা হয়, বা যেটাকে আমরা আয়ুর্বেদের সন্ধিবাত বলে থাকি। তো ওনাকে এখন বলবেন হাঁটু ভাঁজ করে যাতে উনি না বসে, বা খুব বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশি সিঁড়ি ওঠানামা করা, এগুলো একটু ওনাকে এখন বন্ধ করতে হবে। আর একদমই হাঁটু ভাঁজ করা এখন চলবে না। দেখবেন হয়তো ওনার হাঁটুর মধ্যে কচকচ করে শব্দ হচ্ছে, যেহেতু ওনার ফ্লুইডটা শুকিয়ে গেছে, হাড়গুলো ঘষা খেয়ে খেয়ে এরকম হতে পারে। তো একটু ওনাকে সাবধানে থাকতে হবে। আরেকটা আপনি বললেন ওনার পেটের একটা সমস্যা রয়েছে, কখনো ওনার কনস্টিপেশন হচ্ছে, কখনো লুজ মোশন হচ্ছে। তো দেখুন, ওনার যদি প্রত্যেকদিন যদি এক এক রকম যদি ওনার বাউল সিনড্রোম যদি থাকে, মানে এক এক দিন এক এক রকম ওনার বাউল মোশনটা হচ্ছে, সেটা কিন্তু ওনার জন্য খারাপ। কারণ ওনার এই যে বাউল মুভমেন্ট হচ্ছে, কোনোদিনও কনস্টিপেশন, কোনোদিনও লুজ মোশন, তো তার জন্য কিন্তু দায়ী রয়েছে ওনার যে প্রত্যেকদিন উনি যেরকম খাওয়া দাওয়া করছেন বা ওনার লাইফস্টাইল যেরকম রয়েছে, তার জন্য কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে। তো খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি তেল ঝাল মশলা কম খেতে হবে, বা মাছ মাংস ডিমটাকে একটু অ্যাভয়েড করতে হবে। আর ওনার একটুখানি কিছু রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে, যে কেন ওনার লিভার সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা, যার থেকে ওনার এই প্রবলেম গুলো হচ্ছে। একটু আপনাকে বলবো যে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার একটু যোগাযোগ করুন। যদি সম্ভব হয় আপনার বাবাকে নিয়ে আসুন আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার কাছাকাছি রয়েছে, হাঁটুর এক্সরে রিপোর্টটা নিয়ে আসুন, বা এতদিন পর্যন্ত ওনার পেটের সমস্যার জন্য বা হাঁটুর জন্য যা আপনি পরীক্ষা করিয়েছেন বা যা আপনার কাছে প্রেসক্রিপশন আছে সবকটা আপনি সাথে নিয়ে আসুন। পেটের সমস্যার জন্য আমি আপনাকে বলেই দিলাম যে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আগে আমাদেরকে দেখতে হবে ওনার কেন এই সমস্যাগুলো হচ্ছে, তার ট্রিটমেন্ট হবে, উনি একদম সুস্থ হয়ে যাবে। হাঁটুর জন্য বলবো চিন্তার কারণ নেই, সঠিকভাবে চিকিৎসাটা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু এটা নিয়েও আপনাকে বেশি দিন ভাবতে হবে না। তো ওনার যথেষ্ট এখন বয়স হয়েছে, একটু যদি ওনাকে সাথে নিয়ে আসতে পারেন খুব ভালো হবে। নয়তো অ্যাটলিস্ট ওনার সব প্রেসক্রিপশন রিপোর্ট সেগুলো নিয়ে এসে একবার আমাদের সাথে কথা বলুন। আমরা আপনাকে অবশ্যই গাইড করবো যে কি করতে হবে বা কি করলে উনি ভালো থাকবেন, কোনটা করবেন না, সবই আমরা আপনাকে বলবো। একদম, আমাদের সামনে কিন্তু উৎসবের মৌসুম, মনটা আমাদের প্রত্যেকে ভালো রাখতে হবে, সুস্থ আমাদের থাকতে হবে। জামা কাপড় আমরা নাই কিনি, খাওয়া দাওয়ার সেরকম বাহার আমাদের নাই থাকুক, কিন্তু যদি সুস্থ থাকেন না শারীরিক ভাবে, তাহলেও কিন্তু আপনি যে কোনো উৎসবকে আনন্দে উপভোগ করতে পারেন। এখানে ম্যাডামকে একটু জানতে চাইবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এতগুলো চেম্বার, স্যার থেকে শুরু করে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক এবং আপনি সিএমও, তো সেখানে এতগুলো চেম্বার অ্যাটেন্ড করতে হয়, এত পেশেন্টদের দেখতে হয়। পুজোটাকে কি এখনই যদি তারা যোগাযোগ করে, এই সামনের পুজো বা এই যে পরপর এক একটার পর একটা উৎসব ভালোভাবে কাটাতে পারবে আমাদের বন্ধুরা, কি আশ্বাস দিচ্ছেন? অবশ্যই, কেন ভালোভাবে কাটাতে পারবেন না? পুজোতে বেরোবেন, ঘুরবেন। আমি এখন যত চেম্বার করছি, যাদেরকে আমরা পুজোর পরে আবার ডেট দিচ্ছি, আমি প্রত্যেককে একটাই কথা বলছি, আনন্দ করুন, পুজোতে খুব ভালো করে ঘুরুন। তবে খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল থাকবেন। আর যদি আপনার অস্থির সমস্যা থাকে, আপনি হেঁটে পুজো দেখুন, কিন্তু একটু রেস্ট করে। পুজোতে আপনি কেন ঘুরবেন না? পুজো রয়েছে, আপনি আনন্দ করবেন, উৎসব সবার জন্যই হয়। রোগ তো আপনার যেটা রয়েছে সেটা আপনার সব টেনশন আমাদের উপর ছেড়ে দিন, আমরা দেখবো ওটাকে কি করতে হবে, ঠিক আছে? একদম। তবে এই যে সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম, ম্যাডাম একটা কথা বললেন যে ইমিউনিটি একটা কারণ যে আমার সোরিয়াসিস হতে পারে। আমি শুধুমাত্র এই সোরিয়াসিসের জন্য বলছি না, এমনি আমাদের সকলের জন্য বলছি। আমাদের অনেকের হয় একটু সর্দি, একটুতেই ভিজলে আমার কাশি হয়ে যাচ্ছে, হাঁচি হচ্ছে। ইমিউনিটিটা আমরা কিভাবে বাড়াবো, এটাই তো বুঝতে পারছি না। দেখুন, ইমিউনিটি প্রথমত আপনার বডিতে ইনবিল্ট থাকে, এটা আপনার জন্ম থেকেই থাকবে। এবার আপনার ইমিউনিটি আস্তে আস্তে আপনার মধ্যে কম হতে থাকে, সেটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে। কারণ আমরা যদি প্রত্যেক দিন আমরা যদি এক্সারসাইজ না করি, খাওয়া দাওয়া যদি ঠিকঠাক ভাবে না করি, যদি আমরা অত্যাচার করি আমাদের বডির উপর, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা আপনার জন্যই কিন্তু কমে যাচ্ছে। তো সেই ইমিউনিটি পাওয়ারটাকে রিস্টোর করার জন্য বা যেটা রয়েছে সেটাকে ঠিক রাখার জন্য কিছু নয়, প্রত্যেকদিন সকালে উঠে আপনি 5-6টা তুলসী পাতা একটু চিবিয়ে খান, একটু আপনি গরম জলের ভাপ নিন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলে থাকি। আপনি ভিগোরাস আপনাকে এক্সারসাইজ করতে হবে না, আধা ঘন্টা সময় বার করুন, একটু আপনি ওয়াকিং করুন বা জগিং করুন, একটু যোগা প্রাণায়াম, এগুলো আপনার প্রত্যেকদিন লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন। আর ফ্রুটস প্রত্যেকদিন
প্রতিদিন আপনাকে খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে। আমি শুধুমাত্র মাটন চিকেন খাবো ওরকম ভাবে থাকলে একদমই চলবে না, কারণ আপনার ভিটামিন মিনারেলস প্রত্যেকটা জিনিসের আপনার বডিতে প্রয়োজন রয়েছে, আর সেটাই আপনার ইমিউনিটিটাকে বিল্ড আপ করবে, বুস্ট আপ করবে। তো এইটুকু তো আমরা করতেই পারি আমাদের জন্য। একদম, এটাই করলে আপনি কিন্তু ভালো রাখতে পারবেন আপনার ইমিউনিটিকে, এবং মানে বৃদ্ধি করতে পারবেন আপনার ইমিউনিটিকে, এবং লড়ার ক্ষমতাটা কিন্তু তৈরি হবে। যুদ্ধ করার জন্য কিন্তু একটা ভালো একটা শক্ত অস্ত্রের দরকার, সেটাই কিন্তু আমাদের ইমিউনিটি, আর এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়াতে পারেন। আপনারা যদি আমাদের অনুষ্ঠানের সাথেও থাকেন না, স্যার হোক ম্যাডাম হোক, প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এত ভালো ভালো কিছু সাজেশন পাবেন যে প্রত্যেকটা দিনকে কিভাবে ভালো রাখবেন, কিভাবে দীর্ঘদিন নিজেকে সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন, সব বিষয়গুলো জানতে পারবেন। আর যারা এনভিপি তে পৌঁছে যান, এত ভালো তারা ট্রিটমেন্ট পান, মাত্র কিছু মাস তারা সম্পূর্ণভাবে আবার পুরনো সুন্দর জীবনে কিন্তু ফিরে যান। সেরকম কিছু মানুষের একটু বক্তব্য শুনবো, তারপর আবারও ফিরে আসবো অনুষ্ঠানে। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? হাঁটুর। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম, হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, এখন টনটন করতে বলার পরে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আগে ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা চেম্বার। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন, তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নীলিমা ঘোষ। আপনি কোথায় থাকেন? আমলকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানি সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি। মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ। তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2 বার ওটি করেছিলাম, তারপর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গেলে যেরকম এরকম আত্মবিশ্বাসের সাথে আপনি কিন্তু বলতে পারবেন যে আমি ভালো আছি। এই যে এত ফোন পাই আপনাদের, এত সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, ডাক্তারবাবুর কাছে গিয়েছি, মেডিসিন খাচ্ছি, হয় আমাকে কোনো এক্সরে বা রিপোর্ট করতে দেয়নি বা দিয়েছে, কিন্তু তারপর ডাক্তারবাবু কিছু বলেননি। এত অভিযোগের কোনো জায়গায় থাকে না, এত পরিপাটি, এত সুষ্ঠু সুন্দরভাবে এখানে ট্রিটমেন্ট হয় যে আপনার অভিযোগের কোনো স্থান এনবিপি চিকিৎসকেরা আপনাকে করতে দেবেই না। ঠিক এ কারণে আমরা এনবিপি কে পছন্দ করি, ভালোবাসি, এনবিপি চেম্বারে আসি এবং তাড়াতাড়ি নিজেকে
সুস্থ করে বাড়িতে নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে পছন্দ করি। আজকেও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইউটেরাইন পলিপস। এইটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করব, কারণ এ কারণে যে এটা পুরোপুরি মহিলাদের সমস্যা, তবে মহিলারা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারেন না বা এই সমস্যার সমাধানটা কি হতে পারে সেটা জেনে উঠতে পারেন না। তো অবশ্যই ম্যাডাম যেহেতু আমাদের সঙ্গে আছেন, তো ম্যাডামের থেকে একটু বিষয়টা নিয়ে শুনে নেবো। ইউটেরাইন প্রোলাপস, সেটা আমরা যে ফিমেলদের মধ্যে যে ইউটেরাস যেটা রয়েছে, মানে যেটাকে আমরা বাচ্চা ঘর বলে থাকি, সেটা আপনার অনেক সময় দেখা যায় যে আপনার ইউরিনেশনের সময় বা আপনার যখন আপনার সকালবেলা আপনি যখন স্টুল করতে আপনি যাচ্ছেন, তখন দেখবেন যে হঠাৎ আপনার মনে হচ্ছে যে আপনার কিছু একটা হয়তো বাইরের দিকে আপনার বেরিয়ে আসছে। খুব বেশি কনস্টিপেশন হলেও কিন্তু এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। বেসিক্যালি এটা দেখা যায় একটু এজ হওয়ার পর, আফটার মেনোপজ, মানে আপনার যখন 45-50 বছর আপনার হয়ে যাচ্ছে, যখন আপনার মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর এই সমস্যাটা বেশি দেখা দেয়। যেহেতু আমাদের ইস্ট্রোজেনের মাত্রা আমাদের শরীরের মধ্যে তখন বেড়ে যায়, তার জন্য সেটা আপনার যে ইউটেরাসটা, তখন আপনার মনে হবে যে বাইরের দিকে সেটা বেরিয়ে আসছে। এটা খুব বেসিক, খুব জেনারেল। এছাড়া আমাদের যে পেলভিক রিজিয়ন যেটা আমাদের রয়েছে, সেখানে যে মাসেল গুলো রয়েছে, সেই মাসেল গুলোর মধ্যে যদি আপনার কন্ট্রাকশন কমে যায়, মানে তার যদি ইলাস্টিসিটিটা যদি কমে যায়, তাহলেও কিন্তু আপনার ইউটেরাইন প্রোলাপসের মতো সমস্যা আসতে পারে। আর একটা খুব কমন যেটা দেখা যায়, নর্মাল ডেলিভারির পর যদি আপনার একটি সন্তান নর্মাল ডেলিভারি হয়, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু যদি আপনার 2-3টে বেবি থাকে আর যদি সবকটাই যদি আপনার নর্মাল ডেলিভারি হয়ে থাকে, তাহলেও কিন্তু ইউটেরাইন প্রোলাপসের মতো সমস্যা দেখা দিতে পারে। একদম ইউটেরাইন প্রোলাপসের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনার কাছে নামটা নতুন হতে পারে, তবে সমস্যাটা কিন্তু অনেক পুরাতন। কারণ আগেকার দিনে বোধহয় এই সমস্যাটা বেশি হতো, নর্মাল বেবি হতো এবং বহু মানে একের অধিক বাচ্চা হয়তো নর্মালে হয়ে যেত। তো সেই সমস্ত মহিলারা বর্তমানে এই সমস্যা নিয়ে কি ভুগছেন? আর যদি ভোগেন, তাহলে অনুষ্ঠানটা মনোযোগ সহকারে শুনবেন এবং এই সমাধানটাও বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? আচ্ছা, বয়সটা কত আপনার? 39। ওকে, পেটের সমস্যা পুরোপুরি। আচ্ছা, তো আপনার এই সমস্যার জন্য কোনো চিকিৎসা করিয়েছেন আপনি এখনো পর্যন্ত? দেখুন, গ্যাসের ওষুধ আপনি খেয়েছেন, সেটা খেয়ে আপনার হয়তো আপনি আপনার যে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম সেটাকে আপনি চেপে রাখতে পারেন, কিন্তু এটা তো আপনার গ্যাসের সমস্যার জন্য হচ্ছে না। আপনার যদি প্রত্যেকদিন যদি আপনার স্টুল ক্লিয়ার না হয় বা খাবারটা যদি ঠিকভাবে হজম না হয় আপনার, তাহলে আপনার এরকমই হবে যে আপনি অল্প একটু খেলে আপনার মনে হবে পেটটা আপনার ফুলে যাচ্ছে বা পেটটা ভার হয়ে থাকছে। তো একটু আপনাকে বলবো যে আপনি এখন থেকে শুরু করুন হালকা একটু গরম জল খাওয়ার। ইসুদুষ্ণ গরম জল আপনি একটু খান, আর একটুখানি আপনি প্রত্যেক দিন একটু আপনি অ্যাটলিস্ট কিছু না হোক একটু হাঁটুন, একটু আপনি জগিং করা বা ওয়াকিং করা, এগুলো আপনি একটু করুন। মেচেদায় আমাদের চেম্বার রয়েছে, আজকেই চেম্বার ছিল, আবার 15 ডেজ পর আমাদের চেম্বার রয়েছে মেচেদায়। একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আর আপনি আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন। যদি কোনো প্রেসক্রিপশন রিপোর্টস থাকে সাথে, সেটা নিয়ে আসবেন। যদি না থাকে, কোনো ব্যাপার নেই, বাস কয়েকদিন আপনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, একটু ঠিকঠাক ভাবে যেটা আমরা বলবো সেরকম ভাবে আপনাকে চলতে হবে, যেটা আমরা বারণ করবো সেটা আপনি খাবেন না, বাস আর আপনার কোনো সমস্যাই থাকবে না। একদম, ইউটেরাসের এই প্রবলেম নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, এবং যাদের অনেকগুলো নর্মাল বেবি হয়েছে তাদের এটা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে ম্যাডাম, আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের নানা রকমের এক্সারসাইজ রয়েছে, কিছু পেলভিক এক্সারসাইজ রয়েছে, কিছু ওই বাটারফ্লাই এর মতন কিছু এক্সারসাইজ রয়েছে। যদি ছোটবেলা থেকে আমরা এক্সারসাইজের মধ্যে থাকি বা আমার সমস্যা আসতে পারে এই ভাবনা চিন্তা থেকে যদি আমরা সঠিক কিছু এক্সারসাইজ মহিলারা নিজেদের জন্য করতে পারি, তাহলে কি সমস্যার হাত থেকেও আমরা রেহাই পেতে পারি? দেখুন, কিছু কিছু জিনিস না আপনার একটা এজের পর আপনার মধ্যে আসতে পারে, কিন্তু সেটা আপনি ডিলে করতে পারেন। যেটা আমি বললাম যে আফটার মেনোপজ আপনার 45-50 এই প্রবলেমটা আসতে পারে, সেটাকে আপনি ডিলে করতে পারেন। সেটা আপনি আফটার 60 আপনার 70ও এই প্রবলেমটা আসতে পারে, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার কাছে রয়েছে। আর তার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে, যেটা আপনি বললেন যে যোগা বা কিছু ব্যায়াম করা, সেগুলো কিন্তু খুব ভালো কাজ দেবে। শুধুমাত্র আপনার ইউটেরাইন প্রোলাপসের জন্য নয়, যে কোনো ধরনের আপনার রিপ্রোডাক্টরি অর্গান যেগুলো রয়েছে ফিমেলদের ক্ষেত্রে,
সেগুলোকে ঠিক রাখার জন্য, সঠিকভাবে কাজ করার জন্য আপনার কিন্তু যোগা প্রাণায়াম খুব দারুণ কাজ করে। আপনার মেনস্ট্রুয়াল ক্র্যাম্প হোক বা আপনার যদি মেনস্ট্রুয়েশনে কোনো ধরনের কোনো প্রবলেম, ইররেগুলার হচ্ছে, আপনার ইনফার্টিলিটির প্রবলেম, যে কোনো ধরনের আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলো রয়েছে সেগুলোকে ঠিক রাখতে কিন্তু যোগা বা ব্যায়াম বা কিছু স্ট্রেচিং এর মতো ব্যায়াম রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। ইউট্রাইন প্রোলাপসের ক্ষেত্রেও সেম, আপনার যদি এরকম সমস্যা চলে আসে সেখানে কিছু স্ট্রেচিং রয়েছে বা কিছু যোগা রয়েছে সেগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। তো সেখান থেকে কিন্তু আপনার এই সমস্যাটা অনেকটা আপনার রিস্টোর হতে পারে, মানে আগের জায়গায় আপনার আসতে পারে। একদম তাই, অবশ্যই ভালো কিছু অভ্যাসের সাথে থাকুন, ভালো কিছু খাবার দাবারের সাথে থাকুন, ভালো কিছু স্বাস্থ্যকর নিয়ম মেনে চলুন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন, মেডিসিন কম খেয়েও। কিন্তু কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, গোপাল মিশ্র। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে বলছেন। বলুন, বয়স কত, সমস্যা কি? বয়স হচ্ছে 50। অবশ্যই একটা হাঁটুতে ব্যথা? হ্যাঁ। কোন ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, হাঁটু ব্যথা। আচ্ছা, তো মেডিসিন তো খাচ্ছেন, তো ভালো হয়ে যাওয়ার কথা ছিল তো নাকি? না, এখনো কমেনি। কমেনি, ওকে, বেশ। আচ্ছা, আপনার হাঁটুতে কি সমস্যা রয়েছে? আপনি তো ডাক্তার দেখিয়েছেন বা এক্সরে করিয়েছেন, কি সমস্যা আছে হাঁটুতে? আচ্ছা, দুটো হাঁটুতেই না একটা হাঁটুতে? দুটো হাঁটুতেই। দেখুন, আপনার অস্টিওআর্থ্রাইটিসের মতো যদি সমস্যা থাকে, মানে আপনার সেখানে হাঁটুর হাড়গুলো ক্ষয় পাচ্ছে আর হাঁটুর মধ্যে যেটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, আপনার ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার শুধু অস্টিওআর্থ্রাইটিস নয়, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে, অস্টিওমাইলাইটিস হতে পারে, অনেক ধরনের সমস্যা কিন্তু তার মধ্যে আরো অ্যাড হতে পারে, ইনক্লুড হতে পারে। তো দেখুন, শুধুমাত্র আপনি যদি ক্যালসিয়ামের মেডিসিন খেয়ে আপনি যদি ভাবেন যে আপনার হাড় ক্ষয় হওয়া ঠিক হয়ে যাবে, সেটা কোনোদিনও হবে না। কারণ ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট বা মেডিসিন যেগুলো রয়েছে তার শুধুমাত্র 40% হয়তো আমাদের বডি অ্যাবজর্ব করে, বাকি 60% কিন্তু আপনার স্ট্রেসের সাথে বেরিয়ে যায়। তো আপনি ক্যালসিয়াম রিচ খাবার যেগুলো রয়েছে সেই খাবারগুলো আপনি খেতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। মেডিকেশন ক্যালসিয়ামের শুধু ওষুধ খেয়ে কোনো লাভ নেই অ্যাজ সাচ। আর আপনাকে বলবো যে আপনার পা ভাঁজ করে বসা বা পা ভাঁজ করে কোনো ব্যায়াম করা, এগুলো করা একদমই বন্ধ করতে হবে। অনেক জায়গায় অনেক চিকিৎসা হয়তো আপনি করিয়েছেন, এবার একটুখানি সঠিক চিকিৎসাটা করুন। কয়েকদিনের চিকিৎসা করবেন, আপনার হাঁটুর যাই সমস্যা রয়েছে, হাঁটুর হাড় ক্ষয় পাক বা ফ্লুইড শুকিয়ে যাক, সেটাও আপনার ঠিক হয়ে যাবে। একটু আপনার এতদিন পর্যন্ত যা ট্রিটমেন্ট করেছেন তার রিপোর্টস আর প্রেসক্রিপশন গুলো নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বারে দেখা করুন। আমরা আপনাকে বলবো যে কি খাবেন বা কি খাবেন না, কিভাবে থাকবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, এগুলো একটু ফলো করবেন। মেডিকেশনটা আপনি একটু ঠিকঠাক ভাবে করবেন, একদম আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। 100টা ফোনের মধ্যে প্রায় 60টা ফোন থাকে কিন্তু অস্থির সমস্যা, আর এই 60টা ফোনের মধ্যে প্রায় 50টা ফোন থাকে তারা অন্য কোথাও গিয়েছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু তাও স্যাটিসফাই নন। যদি অন্য কোথাও ট্রিটমেন্ট থাকতো তাহলে তো তাদের স্যাটিসফাই হওয়ার কথা ছিল। তাই আপনাদের ফোনই কিন্তু প্রমাণ করে দিচ্ছে বা আপনারাই কিন্তু প্রমাণ করছেন যে অন্য কোথাও ট্রিটমেন্ট নেই, অন্য প্যাথিতে কিন্তু আপনার অস্থির সমস্যার কোনো সমাধান নেই। তাই সমাধান পেতে হলে আপনাকে বিশ্বাস করতেই হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? পেটের বাদিকটা প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে প্রত্যেক দিন? বেশ, দেখুন, আপনার পার্টিকুলার একটা জায়গায় আপনার ব্যথা হচ্ছে, সেটা আপনার কোলাইটিসের জন্য ব্যথা হতে পারে। যদি আপনার স্টুল যদি প্রত্যেকদিন যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার কোলাইটিসের মতো সমস্যা আসতে পারে। তো একটু আপনি না গরম জল খান, এখন থেকেই শুরু করুন, ঈষদুষ্ণ গরম জল একটু খাওয়া শুরু করুন। আর খাওয়া দাওয়ার মধ্যে খুব ড্রাই জাতীয় খাবার, মানে প্যাকেজ ফুড যেগুলো থাকে সেগুলো আপনি খাবেন না। একটু আপনি ফাইবার জাতীয় খাবারটাকে বেশি খান। ফাইবার জাতীয় খাবার আমাদের যে সবুজ শাক যেগুলো রয়েছে তার মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকে। একটু ফাইবার জাতীয় খাবার আপনি একটু বেশি করে খান। গরম জলটা খাওয়া আপনি শুরু করুন। আপনার স্টুলটা যখন রেগুলার হবে আপনার এই কলিক পেইনটা হয়তো থাকবে না।
তো একটু আপনি আগে এই জিনিসটা একটু ট্রাই করুন, তারপরও যদি আপনি দেখছেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তারপর তো আমরা রয়েছি, আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে? বাগড়াহাট। আচ্ছা বলুন, কি প্রবলেম? কোন ডক্টর দেখিয়েছেন? ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না। ওকে, ডাক্তারবাবু যে আপনাকে ওষুধ দিয়েছে, আপনার কি সমস্যার জন্য ওষুধ দিয়েছে? কি করে লাগলো সেটা? কোনো চোট লেগেছিল কোমরে? আচ্ছা, তো দেখুন আপনাকে একটা কথা বলি, আপনার কোমরে যদি কোনো চোট লেগে থাকে বা আপনার কোমরে যদি কোনো টান লেগে থাকে, তো তার জন্য আপনি যদি শুধু ব্যথার ওষুধ খাচ্ছেন, তো আপনার হয়তো ব্যথাটা আপনার আজকে ওষুধ খাবেন, আজকে ভালো থাকবে, কাল ছেড়ে আবার পরশুদিন আবার কিন্তু সেম ব্যথাটা হবে, আবার আপনি ব্যথার ওষুধ খাবেন, এইরকম ভাবে তো আপনার চলবে না। তো আপনার কোমরে যেখানটায় ব্যথা হচ্ছে সেখানে আপনার মাসেলের প্রবলেম হতে পারে, মাসেল টিয়ার হতে পারে, মাসেলের স্প্রেন হতে পারে, আপনার নার্ভের নিউরালজিক প্রবলেম হতে পারে, আপনার অস্থির সমস্যা কিন্তু সেখানে হতে পারে। তো এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা না জেনে যে কোনো একটা ওষুধ আপনাকে দিয়ে দিলে তো আর চলবে না। একটু আপনি আপনার কোমরের এক্সরে করান, আর কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, এই দুটো জিনিস আপনাকে একটু মেনে চলতে হবে। আর আপনাকে বলবো যে কোমরের এক্সরেটা একটু তাড়াতাড়ি করিয়ে নিন, করে আমাদের যে চেম্বারটা আপনার জন্য সুবিধা হবে, কাছাকাছি হবে, সেখানে আপনি এক্সরেটা নিয়ে এসে একবার আমাদের সাথে দেখা করুন। তার আগে একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আর জেনে নিন যে কখন আর কোথায় আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একবার এসে একটু দেখা করুন। এখন একটু সাবধানে আপনাকে থাকতে হবে, ভারী কোনো জিনিস তুলবেন না বা খুব বেশি অনেকটা দূর হেঁটে যাওয়া, তাড়াতাড়ি হাঁটা, এই জিনিসগুলো আপনি একটু করবেন না। আর এখন আপাতত একটু গরম সেক দিন। বেশ, অবশ্যই প্রত্যেকের জন্য আরেকবার একটু মনে করিয়ে দেবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, যে নাম্বারে আপনারা স্টুডিওতে ফোন করছেন সেটা কিন্তু নয়, আরো দেখুন দুটো নাম্বার যাচ্ছে, 9830235527 বা 37, এই নাম্বারগুলোতে কিন্তু আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। আমরা আজকে ইউট্রাস বা মহিলাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে ম্যাডামের থেকে একটু জানতে চাইবো যে ইউট্রাসের এই সমস্যাটা তো রয়েছে, এটা কি খুব ভয়ঙ্কর একটি সমস্যা, বা যদি ভয়ঙ্কর নাও হয় ট্রিটমেন্টটা কি জরুরি নাকি জরুরি নয়? দেখুন, অবশ্যই ট্রিটমেন্ট জরুরি, কারণ আপনার তো ইউট্রাইন প্রোল্যাপস যেটা, সেটা আপনার হ্যাঁ হচ্ছে, আপনার মাসেল গুলো লুজেন আপ হচ্ছে তার জন্য হচ্ছে, বা ইউট্রাসের উপর প্রচুর প্রেসার পড়েছে তার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। তো বেসিক্যালি আমরা যখন এরকম ইউট্রাইন প্রোল্যাপসের যখন আমরা কোনো কেস শুনে থাকি, তো তার সলিউশন আমরা একটাই পেশেন্ট থেকে শুনতে পাই যে সেটাকে অপারেশন করতে হবে। কি অপারেশন করবেন? ইউট্রাস তো কেটে বাদ দিতে পারবেন না, যেটুকু আপনার ইউট্রাসটা এক্সট্রা আপনার বেরিয়ে আসছে বলে আপনার মনে হচ্ছে সেইটুকু আপনাকে কেটে বাদ দিয়ে দেবে, আপনার ইউট্রাস যতটা ছিল তার থেকে ছোট হয়ে যাবে, ওই জায়গায় আবার থাকবে। এটা কোনো প্রবলেমের সলিউশন নয়। যদি এরকমই হতো তাহলে আপনার ইউট্রাইন প্রোল্যাপসের মতো সমস্যায় আপনার আসতো না। যেহেতু একটা অর্গান আপনার শরীরের মধ্যে রয়েছে, তারও একটি কাজ রয়েছে, তারও একটি জায়গা রয়েছে, সেটাকে সঠিক স্থানে থাকতে হবে। পঞ্চকর্ম থেরাপির মধ্যে উত্তরবস্তি বা পিছু ধারণের মতো কিছু ট্রিটমেন্ট রয়েছে, যার জন্য আপনার সেই ইউট্রাইন প্রোল্যাপসের সমস্যাটা আপনার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছু এক্সারসাইজ তো আমি বললামই, সেটা রয়েছে। ভয়ঙ্কর কিনা সেটাও একটু আমি বলতে চাইবো। দেখুন, আপনার যদি ইউট্রাইন প্রোল্যাপসের মতো কোনো সমস্যা হয়, সেটা যে খুব ভয়াবহ হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু সেখান থেকে আপনার রিকারেন্ট ইউটিআই এর সমস্যা হতে পারে, বা আপনার সার্ভাইকাল ক্যান্সারের মতো কিন্তু আপনার সমস্যা সেখানে আসতে পারে। তো এই জিনিসগুলোর থেকে একটু দূরে থাকতে হবে। তার জন্য আপনার ইউট্রাইন প্রোল্যাপসের মতো যদি কোনো সমস্যা হয়, যেটা আগে অনেকেই খুব নর্মাল ভাবতো, বা ভাবতো যে এর জন্য আবার কি ট্রিটমেন্ট হবে বা কি ডক্টরকে দেখানোর, এটা তো হওয়ারই, এটা তো হবেই, এরকম একদমই ব্যাপারটা নয়। প্রত্যেকেরই এরকম হয় না, অনেকের ক্ষেত্রে হয়। চিকিৎসা রয়েছে, চিকিৎসা করবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, সেখানে আপনাকে ছুরি কাছে নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলুন ম্যাডাম, কি প্রবলেম? আমার প্রবলেম কোনো খাবার রুচি নেই, আর বমি ভাব, আর প্রচন্ড শরীরে গ্যাস হচ্ছে, তলপেটটা খুব ভারী ভারী। অনেকদিন ধরে হচ্ছে এরকম, তাই তো? প্রায় হয়। তো মেডিসিন খাচ্ছেন তো? আচ্ছা, এমনি কি
কিনে খান কিন্তু ভালো হননি। ওকে, শুনুন ম্যাডাম বলছেন। আচ্ছা, আপনি কি বাইরে খাওয়া দাওয়া করেন বা খুব বেশি তেল ঝাল মশলা খান আপনি? না, বাড়ির খাবার খাই, বাইরে খাবার খাই না। বাড়িতে কি খুব বেশি তেল ঝাল মশলা এগুলো খাওয়া হয়? হ্যাঁ, একটু খাই বলছি। আচ্ছা, তো তাহলে আগে সেটাকে বন্ধ করুন। একটা পরিষ্কার প্রশ্ন, তার পরিষ্কার উত্তর, সেটাগুলোকে একটু বন্ধ করতে হবে। তেল ঝাল মশলাটাকে একটু কম করুন, মাছ মাংস ডিমটাকে একটু কম করুন। আপনার পেটের সমস্যা রয়েছে, তারপর যদি আপনি এখন ছাকা তেলে ভাজা খান, ভাজাভুজি খেতে থাকেন, আর অতিরিক্ত মশলা দিয়ে আপনি যদি খাবার খান, তো আপনার পেটের সমস্যা আরো বাড়বে। কমবে তো নাই, আপনার আরো বাড়বে এই সমস্যাগুলো। আর পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনার পাইলস বা ফিশার, ফিস্টুলা এগুলোর মতো প্রবলেমও কিন্তু আপনার হতে পারে। তো একটু সিরিয়াস হন, আগে আপনার খাওয়া দাওয়াটাকে আপনি রেকটিফাই করুন, তেল ঝাল মশলাটাকে কম করুন, মাছ মাংস ডিমটাকে একটু কম করুন। আর আপনাকেও বলবো যে এখন থেকে আপনি একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন আপনি মোটামুটি 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, সেই জলটা হালকা গরম জল আপনি খান। আর খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন করতে হবে। আপনি ফল খান, পর্যাপ্ত পরিমাণ ফল খান, প্রত্যেকদিন কোনো না কোনো একটা ফল খান, সবুজ শাকসবজি খান, এগুলো একটু খাওয়া দাওয়ার মধ্যে আপনি কারেকশন করুন। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, এই মাসে আমাদের চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, একটু ডেটটা জেনে নিন, কখন আর কোথায় এলে ডক্টরকে দেখাতে পারবেন সেটাও জেনে নিন। যদি আপনি এখন কোনো ট্রিটমেন্ট তার জন্য করে থাকেন বা কোনো ইনভেস্টিগেশন যদি হয়ে থাকে, সেই আপনি রিপোর্টস গুলো আর প্রেসক্রিপশন নিয়ে আসবেন। শুধু শুধু এমনিতে আপনি দোকান থেকে ওষুধ কিনে ওষুধ খেয়ে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে না। তো তার জন্য অযথার এই ওষুধগুলো খাবেন না, একটু সিরিয়াস হয়ে ট্রিটমেন্ট করুন, একদম ঠিক হয়ে যাবে আপনার সমস্যা। একদম পেটের সমস্যা নিয়ে এত ফোন পাই না যে মানে মাথা খারাপ করার মতন ফোন পাই। পেটের সমস্যা, পেটের সমস্যা, পেটের সমস্যা, যে হাঁটুর সমস্যা নিয়ে ফোন করছে তারও পেটের সমস্যা, যে মাথার সমস্যা নিয়ে ফোন করছে তারও পেটের সমস্যা, যে অস্থির সমস্যা নিয়ে ফোন করছে তারও পেটের সমস্যা। পেটের সমস্যাটা কমন হয়ে গিয়েছে। তো ম্যাডামের থেকে একটু জানতে চাইবো, খেতে তো আমরা ভালোবাসি, সামনে উৎসব, খাবো আরো বেশি করে, তবে পেটের সমস্যার জন্য আমরা দায়ী করি জলটা বোধহয় বাজে, এই কারণে আমার পেটের সমস্যা হচ্ছে, নিজের তো কোনো দোষই নেই। তো কি করব যার জন্য সত্যি পেটের সমস্যার হাত থেকে আমরা রেহাই পেতে পারি? না, কিছু কিছু জায়গায় বা কিছু কিছু সময় কিন্তু আমাদের জলটাও একটা মাইনে রাখে। যেরকম আপনার বর্ষাকালের সময় আমরা যেটাকে ওয়াটার বর্ন ডিজিজ বলে থাকি, জল বর্ষাকালে অনেক সময় অনেক জায়গা থেকে পরিষ্কার জল পাওয়া যায় না, তখন কিন্তু জলটা আপনাকে ফুটিয়ে খেতে হবে, ফিল্টার করে খেতে হবে। আর এমনি তো আপনি চেষ্টা করবেন যে জল খাওয়া, আপনারা যে জল খাচ্ছেন সেটা হয় ফুটিয়ে খান বা একটু হালকা গরম জল একটু খান। জল একটা ম্যাটার করে, কিন্তু শুধুমাত্র যে জল দায়ী একদমই নয়, আমাদের জীব তার জন্য সবচেয়ে বেশি দায়ী। বাইরে গেলে আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা হেলদি খাবার, একটা আনহেলদি খাবার। আমরা ম্যাক্সিমাম আমরা আনহেলদি খাবারের দিকেই আমরা বেশিরভাগ যাই। ভাজাভুজি, ফাস্টফুড যেগুলো হয় প্রত্যেকেই সেগুলো খাচ্ছে। কেউ হয়তো মানে দায় করে খাচ্ছে, কেউ হয়তো ইচ্ছে করে খাচ্ছে। তো প্রত্যেকে আমরা এরকম খাবারের মধ্যে অভ্যস্ত, ওই জিনিসটাকে একটু কাট ডাউন করতে হবে। আর এই যে এখন সময়টা শুরু হচ্ছে, পুজো আসছে, তারপর ঠান্ডা সময় আসছে, খাওয়া দাওয়ার মাত্রা বাড়বে, খাওয়া দাওয়ার ভ্যারাইটি বাড়বে। খাওয়া দাওয়া তো অবশ্যই করবেন, নয়তো পৃথিবীতে থাকাটাই তো আপনার বেকার হয়ে গেল। অবশ্যই খাওয়া দাওয়া করুন, কিন্তু একটা লিমিটে করতে হবে সেটা। আর এটাও আপনাকে দেখতে হবে যে সেটা আপনার জন্য হেলদি রয়েছে না আনহেলদি রয়েছে, এইটুকু তো আপনি করতেই পারেন আপনার জন্য। একদম। তাহলে কিন্তু মোটামুটি আমরা বুঝে নিলাম যে পেটকে কিভাবে শান্ত রাখা যাবে, পেটকে কিভাবে ভালো রাখা যাবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কি জানেন তো, আপনার ইচ্ছে শক্তিটা, যে আমার পেটকে সুস্থ রাখতেই হবে। পেট যদি ভালো না থাকে আমার কিছুই কিন্তু ভালো নেই। চট করে বলবো, বেছেদায় কিন্তু চেম্বার রয়েছে, থাকেন কিন্তু অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং অবশ্যই ম্যাডামও কিন্তু থাকেন। আপনারা একটু ফোন করে যোগাযোগ করে নেবেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। বলেছিলাম যে পুজোর আগে এই সময়টায় বেশ কিছু চেম্বারে কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে ডক্টর বি শর্মার সঙ্গে যোগাযোগ করব, ডাক্তারবাবুকে দেখাবো, তারা একটু যোগাযোগ করে নিতে পারেন। যেমন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দিল্লিতে অবশ্যই থাকে নিয়ম করে ডক্টর বি শর্মাই থাকছেন, তিনিই থাকছেন, সময় দিচ্ছেন আপনাদের জন্য। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে, মালদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মা, যেহেতু পুরো নর্থ বেঙ্গলে কিন্তু উনি থাকছেন, সময় দিচ্ছেন এবারে পুজোর আগে আগে একেবারে আপনাদের জন্য। খড়গপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন আবার ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে,
শিলিগুড়ি এবং কোচবিহার একেবারে উত্তরেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়া এবং শিলচরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলা এবং জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আর নতুন দুটি চেম্বার অর্থাৎ মুম্বাই এবং ব্যাঙ্গালোর সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। দুটি চেম্বারে কিন্তু নতুন চেম্বার, তবে এখনই নয়, পুজোর পর থেকে কিন্তু পাচ্ছেন, অর্থাৎ মাত্র কয়েকটা সপ্তাহ তারপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মুম্বাই এবং ব্যাঙ্গালোরে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কলকাতা মধ্যমগ্রামে যোগাযোগ করতে পারেন ল্যান্সটাউনে, শোভাবাজার বা খিদিরপুরে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে যোগাযোগ করুন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করতে কিন্তু ভুলছেন না। স্ক্রিনে দেওয়া নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হচ্ছে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, ব্যাঙ্গালোর থেকে তন্ময় কথা বলছিলাম। হ্যাঁ বলুন তন্ময় বাবু, কি সমস্যা? সমস্যা বলতে আমার ঘাড়ে খুব এরকম করে দেখতে পাচ্ছি ব্যথা হচ্ছে, আর একটা ঘাড়ের গ্ল্যান্ড দেখতে পাচ্ছি উঁচু হয়ে গেছে। ওটা কি কোনো সমস্যা হবে বা কিছু কি বিষয়ে আমি বুঝতে পারছি না। ওটা তো প্রোগ্রামটা দেখছি খুব ভালো লাগছে, তাই আমাকে জিজ্ঞেস করলাম। ভালো করেছেন, ফোন করেছেন। আপনার বয়সটা কত? বয়স 29। আচ্ছা আচ্ছা, আপনার যে ঘাড়ের যে জায়গাটা আপনি বলছেন যে ফুলে আছে, এটা কি অনেকদিন ধরে ফুলে আছে জায়গাটা? এটা তো আগে লক্ষ্য করিনি, কিন্তু আমি যখন সমস্যা ফিল করলাম ঘাড়ে, মানে হাত দিয়ে লক্ষ্য করলাম ওখানে একটা ফুলে আছে। বেশ, আপনি মানে আপনার কি ডেস্কে বসে কাজ করতে হয়, মানে ঘাড় নিচু করে আপনি কাজকর্ম করেন বা ল্যাপটপ কম্পিউটারে কাজ করেন? আমি কিছু করে না, কম্পিউটারে কাজ করি। আচ্ছা বেশ, দেখুন আপনার যদি ঘাড়ের যদি পোর্শনটা যদি ফুলে থাকে, বেসিক্যালি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর এইটাও একটা সাইন যে আপনার ঘাড়ের পোর্শনটা একটু ফুলে থাকবে। নর্মাল ঘাড়ের মতো নয়, যেরকম ষাঁড়ের যেরকম ঘাড়টা একটু উঁচু হয়ে থাকে এরকম একটু উঁচু হয়ে থাকতে পারে। তো এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর একটা সাইন। আমি বলছি না যে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হবে, সেটা আপনার যদি আপনার পজিশন বা আপনার পশ্চার চেঞ্জ হয় তার জন্য আপনার এরকম হতে পারে। তো একটু আপনি ঘাড়ের আগে আপনার এক্সরে করান। খুব কম বয়স আপনার, যেহেতু আপনি ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করছেন, অনেকক্ষণ অ্যাট এ স্ট্রেচ একটা পজিশনে আপনাকে থাকতে হয়। তো তখন আপনি না একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা একই রকম ভাবে আপনি কাজ করছেন, তারপর আপনি একটু পশ্চারটাকে চেঞ্জ করুন। আপনি একরকম ভাবে যে স্টিফ হয়ে বসে থাকছেন সেটা না করে আপনি একটু উঠে একটু হাঁটাহাঁটি করুন বা একটু আপনি স্ট্রেচিং করতে পারেন, আপনি নেক মুভমেন্ট একটু করতে পারেন, তাহলে আপনার পশ্চারটা চেঞ্জ হবে। এটা আপনি করুন। বালিশ ছাড়া আপনি ঘুমান। আর এক্সরেটা একটু তাড়াতাড়ি আপনাকে করতে বলবো। আর এক্সরেটা করে আপনার যে চেম্বারটা আমাদের কাছাকাছি, আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, সেখানে আপনি একবার এসে একটু দেখা করবেন। ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না। ভারী ব্যাগ আপনি পিঠে নেওয়া বা মাথায় কোনো ভারী ওজন নেওয়া, এগুলো একদমই আপনি করবেন না এখন। একদম সাজেশন তো পেয়ে গেলেন, কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হতে গেলে প্রত্যেকের জন্য বলবো চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আজকে মহিলাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। খুব সংক্ষেপে ম্যাডামের থেকে শুনবো যে আমার সিস্ট হোক, আমার পলিপ হোক বা আমার টিউমারের মতন সমস্যা হোক, যে কোনো সমস্যায় আমি অপারেশনের পক্ষপাতী নই, আমি অপারেশন ছাড়া কি নিজেকে ভালো করতে পারবো? একদম ভালো করতে পারবেন। দেখুন, অপারেশন সার্জারি করা আপনার জন্য একদম লাস্ট একটা অপশন, সেটা আপনার কাছে রয়েছে। কিন্তু আপনি যদি তার আগে শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে বা পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে বা যোগার মাধ্যমে যদি আপনি সুস্থ হতে পারেন, তাহলে আপনি কেন সেটা আপনি বেছে নেবেন না? আপনি কেন আগেই চলে যাবেন কাটাছেড়ার দিকে? অবশ্যই জায়গা রয়েছে, শুধুমাত্র আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় এসে আপনাকে চিকিৎসাটা করতে হবে। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, তবে আপনাদের বলবো যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, অর্থাৎ আপনার সুগার, প্রেশার, থাইরয়েডের মতন সমস্যা হতে পারে, আপনার অস্থির সমস্যা, আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা হতে পারে, সবকিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। চলে আসুন না, পুজোর আগে নিজেকে সুস্থ করে তুলুন এবং আনন্দের সকলের সাথে পুজোটাকে উপভোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের। ধন্যবাদ।